আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি ডিজিটাল বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের চতুর্থ অধ্যায়। আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আমরা এই অধ্যায়ের আমরা 1 নম্বর সৃজনশীলটা সমাধান করব। আমরা যে প্রশ্নটা সমাধান করছি এটা আমাদের RTM 100 রোড টু মিশন 100 সাজেশনের চতুর্থ অধ্যায়ের প্রশ্নটি। একটু খেয়াল করে দেখো আমাদের এই প্রশ্নে কি বলেছে। আমাদের প্রশ্নে আমাদেরকে বলেছে যে একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো 2014 সালে সুরাইয়া বেগমের ব্যবসায়ে লেনদেনের কিছু অংশ নিম্নরূপ দিয়ে আমাদের বেশ কিছু লেনদেন বলা আছে। বলে দিয়ে আমাদেরকে বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত, মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত এবং বছরান্তে সুরাইয়া বেগমের মালিকানা সত্ত্বের পরিমাণ কত, তাই না? তাহলে দেখো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আমরা এই প্রশ্নগুলো যখনই সমাধান করতে যাই না কেন, শুধু এই অধ্যায় না, যে কোনো অধ্যায় যদি আমরা সমাধান করতে যাই আমাদের কিছু বেসিক কনসেপ্টের দরকার পড়ে। ওই বেসিক কনসেপ্টগুলো তোমরা সবাই আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক সেকশনে গেলেই কিন্তু তোমরা এই বেসিকের ক্লাসগুলো করতে পারবে। তো আমরা বেসিক নিয়ে কথা খুব একটা বলবো না, আমাদের অঙ্ক করার প্রয়োজনে যতটুকু বেসিক দরকার ইনশাল্লাহ আমরা ততটুকু বেসিক নিয়ে এই ক্লাসটিতে আলোচনা করব। ওকে, আশা করি পুরো প্রশ্নটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে ফাইন, পুরো প্রশ্নটাই আমরা দেখতে পারতেছি। দেখো ভাইয়া, আমাদেরকে প্রথম প্রশ্নটাই কি বলছে? আমাদেরকে প্রথম প্রশ্নে বলেছে, আচ্ছা আমাদেরকে ক নাম্বার প্রশ্নে বলেছে যে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় প্রাপ্তি, দেখো প্রাপ্তি মানে কি? প্রাপ্তি মানে হচ্ছে আমি টাকা পেয়েছি। প্রাপ্তি মানে কি ভাইয়া? প্রাপ্তি মানে আমি টাকা পেয়েছি। এবং মূলধন জাতীয় প্রাপ্তি মানে আমি দীর্ঘমেয়াদী কোনো একটা উৎস থেকে, দীর্ঘমেয়াদী কোনো একটা খাত থেকে টাকা পেয়েছি, তাই না? মূলধন জাতীয় প্রাপ্তি মানে হচ্ছে আমি এমন কোনো একটা জায়গা থেকে টাকা পয়সা পেয়েছি যেই ক্ষেত্র বা যেই খাতের মেয়াদ আমার ব্যবসায় 1 বছরেরও অধিক সময়, তাই না? তাহলে আমরা যদি এই জায়গায় খোঁজার চেষ্টা করি যে আমি দীর্ঘমেয়াদে টাকা পাই কোন কোন জায়গা থেকে, যেমন দেখো এই যে ব্যবসায়ে মূলধন বিনিয়োগ, মালিক যখন ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে তখন কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসে, তার মানে আমি টাকা পাইছি। এবং মালিক কিন্তু এই টাকাটা একদম সারা জীবনের জন্য দিয়ে দিছে বলা যায়, অর্থাৎ মালিক এই টাকাটা আমার ব্যবসায়ে অনেক সময়ের জন্য দিয়ে রাখছে। কয় সময়ের জন্য? অনেক সময়ের জন্য দিয়ে রাখছে, তাই না? তাহলে এই যে মালিকের মূলধন, এটা কিন্তু আমাদের জন্য মূলধন জাতীয়, এটা কিন্তু আমাদের জন্য কি মূলধন জাতীয় প্রাপ্তি, তাই না? মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, এরপর একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, ব্যাংক থেকে ঋণ গ্রহণ। আমি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছি। আমি যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি, এই ঋণ গ্রহণ করার ফলে আমার কিন্তু নগদ টাকা আমি পাইছি, তাই না? তার মানে আমি টাকা পাইছি, প্রাপ্তি ঘটছে। কি ঘটছে? প্রাপ্তি ঘটছে। এবং ঋণ শব্দটাই কিন্তু একটা দীর্ঘমেয়াদী শব্দ, অর্থাৎ আমরা যখন 1 বছরেরও অধিক সময়ের জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি, আমরা যখন 1 বছরেরও অধিক সময়ের জন্য কোনো জায়গা থেকে টাকা ধার নেই, ওইটাকেই মূলত ঋণ বলা হয়, তাই না? তাহলে এই ঋণ, এটাও কিন্তু আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি, তাই না? এটাও কি আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি। আমার কথা কি আমি বুঝাইতে পারছি ভাইয়া? এই কথা কি বুঝাইতে পারছি কিনা? তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা যদি এই দুইটা প্রশ্ন যোগ করি আমাদের হচ্ছে 5 লক্ষ টাকা এবং এরপরে হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা। 5 লক্ষ আর 3 লক্ষ যোগ করলে 8 লক্ষ টাকা দাঁড়ায় আমাদের। 1 2 3 4 5, এই 8 লক্ষ টাকা দাঁড়ায় আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তরটা, তাই না? আচ্ছা, খ নাম্বার আমরা একটু দেখবো ভাইয়া, খ নাম্বার প্রশ্নে কি বলেছে। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে, আচ্ছা খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত। মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত। ভাইয়া মনে রাখবা, আমার প্রতিষ্ঠানের দৈনন্দিন যেই আয়গুলো রয়েছে, আমার প্রতিষ্ঠানের দৈনন্দিন যেই ব্যয়গুলো রয়েছে, যে রেগুলার যেই আয় বা রেগুলার যেই ব্যয়গুলো আছে,
ওইটাই আমার জন্য কি মূলধন জাতীয় মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। আমার প্রতিষ্ঠানের সাধারণ যেই আয় এবং ব্যয়গুলো রয়েছে সেটাই কিন্তু আমার প্রতিষ্ঠানের কি ভাইয়া, সেটাই কিন্তু আমার প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, তাহলে আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করে দেখি আমার প্রতিষ্ঠানের আয়গুলো কি কি আর ব্যয়গুলো কি কি। দেখো, পণ্য বিক্রয়, পণ্য ক্রয়, এটা কিন্তু আমার প্রতিষ্ঠানের একটা ব্যয়, তাই না? আচ্ছা, এরপর কর্মচারীর বেতন প্রদান, এটাও কিন্তু আমার প্রতিষ্ঠানের একটা ব্যয়। এবার দেখো, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান, এটাও আমার প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। যন্ত্রপাতির অবচয়, এটাও কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। আগুনে বিনষ্ট পণ্য, এটাও কিন্তু আমার প্রতিষ্ঠানের একটা ব্যয়ের মধ্যে গিয়ে পড়ে, তাই না? এটাও কি আমার প্রতিষ্ঠানের একটা ব্যয়ের মধ্যে গিয়ে পড়ে। ভাড়া প্রদান, এটাও কিন্তু আমার প্রতিষ্ঠানের মধ্যে একটা ব্যয়। এই ভাড়া প্রদান এটাও কি আমার প্রতিষ্ঠানের একটা ব্যয়, তাই না? কমিশন প্রাপ্তি, এটা কিন্তু আমার জন্য একটা আয় এবং পণ্য বিক্রয় এটাও কিন্তু আমার জন্য একটা আয়, তাই না? এই কথাটাকে বুঝাইতে পারলাম ভাইয়া? সবগুলো জিনিস আরেকবার একটু খেয়াল করে দেখো। আমাকে খ নাম্বার প্রশ্নে বলেছে যে ভাইয়া তুমি তোমার ব্যবসায়ের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলোর পরিমাণ নির্ণয় করো। এখন এই মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়কে আমরা দুইটা ভাবে ডিফাইন করতে পারি। নাম্বার 1, আমার প্রতিষ্ঠানের রেগুলার যেই আয়গুলো আছে, আমার প্রতিষ্ঠানের রেগুলার যেই ব্যয়গুলো আছে, এই রেগুলার আয় ব্যয়গুলোকেই আমরা মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় বলি। আরেকটা ভাবে আমি বলতে পারি যে মুনাফা জাতীয় আয় বা ব্যয় হচ্ছে ওই ধরনের আয় বা ব্যয় যে সকল লেনদেন একবার সংগঠিত হলে যার মেয়াদ সাধারণত 1 বছরের কম সময় থাকে, যেগুলো সাধারণত রেগুলার বা নিয়মিতভাবে সংগঠিত হয়, যে সকল লেনদেনের টাকার অঙ্কগুলো ছোট থাকে। এই তিনটা বৈশিষ্ট্য থাকলে আমরা কি বলতে পারি? তাকে মুনাফা জাতীয় আয় অথবা ব্যয় বলতে পারি। তো আমার তো এত বড় ডেফিনেশন মনে রাখার দরকার নেই, আমি জাস্ট নর্মাল একটা জিনিস মনে রাখি, সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের রেগুলার যেই আয়গুলো আছে, আমার প্রতিষ্ঠানের রেগুলার যেই ব্যয়গুলো আছে, ওইটাই কি আমার জন্য মুনাফা জাতীয় আয় এবং ব্যয়। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমি এখানে আয় ব্যয়গুলো ডিফাইন করছি, তাই না? তাহলে আমি যদি সবগুলো আয়ের পরিমাণ যোগ করে দেই, মুনাফা জাতীয় আয় চলে আসবে। সবগুলো ব্যয়ের পরিমাণ যোগ করলে মুনাফা জাতীয় ব্যয় আসবে। কিন্তু এই জায়গায় একটু কথা আছে, ছোট্ট একটা কনসেপ্ট আমার বোঝা দরকার। একটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, এই একটা হচ্ছে কি, সোজা করে লিখি, হ্যাঁ, এই একটা হচ্ছে আমার মুনাফা জাতীয় আয়, এই একটা কি আমার মুনাফা জাতীয় আয়, আরেকটা হচ্ছে আয় বা প্রাপ্তি, আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান, তাই না? মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। এখন এই যে কোন জিনিসটা আমার জন্য আয় বা প্রাপ্তি, কোন জিনিসটা আমার জন্য ব্যয় বা প্রদান, এই জিনিসটা আমার একটু বোঝা দরকার। তাহলে এই যে আমরা বলছি যে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি, আমরা যে বলছি মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান, এই জিনিসগুলোর মানেটা আসলে কি? দেখো, মুনাফা জাতীয় প্রাপ্তি মানে হচ্ছে আমি যত টাকা পাইছি পুরাটাই আমার জন্য প্রাপ্তি। ভাই খেয়াল করো, আমার মুনাফা জাতীয় প্রাপ্তি মানে আমি যত টাকা পাইছি পুরাটাই আমার জন্য প্রাপ্তি, যেমন দেখো তুমি এই জায়গায় এই যে ভাড়া প্রদান, এই যে কমিশন প্রাপ্তি কত? কমিশন প্রাপ্তি 50,000 টাকা, তাই না? তাহলে আমি কমিশন হিসাবে পাইছি কত? 50,000। তো পুরাটাই আমার জন্য প্রাপ্তি, তার মানে আমি যত টাকা হাতে পাচ্ছি পুরাটাই আমার জন্য কি হয়ে যাচ্ছে? প্রাপ্তি হয়ে যাচ্ছে। আমি যত টাকা হাতে পাইতেছি পুরাটাই আমার জন্য কি হয়ে যাইতেছে? প্রাপ্তি হয়ে যাইতেছে। এই প্রাপ্তির মধ্যে যতটুকু অংশ, এই প্রাপ্তির মধ্যে যতটুকু টাকা আমার চলতি বছরের অথবা চলতি মাসের, ওইটুকু টাকাকে আমি বলি মুনাফা জাতীয় আয়। ভাইয়া তার মানে প্রাপ্তি মানে যা পাইছি পুরাটাই প্রাপ্তি। এই প্রাপ্তি মানে কি? যা পাইছি পুরাটাই প্রাপ্তি। আর আয় মানে হচ্ছে ওই প্রাপ্তির মধ্যে যতটুকু অংশ আমার চলতি বছর বা চলতি মাসের, ততটুকু হচ্ছে আমার জন্য আয়।
যেমন এই জায়গায় দেখো আমি কমিশন পাইছি কত 50,000, পুরাটাই আমার জন্য প্রাপ্তি। কিন্তু আমাকে কি বলছে, বলছে কমিশন প্রাপ্তি যার মধ্যে 4,000 টাকা 2015 সালের। এই 4,000 টাকা কি 2015 সালের, তার মানে এই বছরের না 4,000 টাকা। 4,000 টাকা এই বছরের না, অন্য কোন একটা বছরের। তাহলে এই বছরের কত, 50,000 টাকা থেকে 4,000 বাদ দাও, থাকবে কত 46,000 টাকা। এই থাকবে কত 46,000 টাকা। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? আরেকবার খেয়াল করো, আমি যত টাকা পাইছি পুরোটা আমার জন্য প্রাপ্তি। এই প্রাপ্তির মধ্যে যতটুকু অংশ বা যতটুকু টাকা আমার চলতি বছর বা চলতি মাসের ততটুকু টাকা হচ্ছে আমার জন্য আয়। তাহলে এই কমিশন পাইছিলাম আমি 50,000 টাকা, পুরাটাই আমার জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি ছিল। এই মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে 4,000 টাকা আমার এই বছরের না, তাহলে এই বছরের কত 46,000 টাকা। তাহলে মুনাফা জাতীয় আয় কত, মুনাফা জাতীয় আয় 46,000 টাকা। ঠিক একই রকম ব্যয় বা প্রদানের মধ্যে একই কাহিনী, আমি ভাড়া প্রদান করছি কত টাকা 40,000 টাকা। ভাইয়া আমি যত টাকা প্রদান করব, আমি যত টাকা দিয়ে দিব পুরোটাই আমার জন্য প্রদান। আমার কাছ থেকে যত টাকা চলে যাচ্ছে পুরোটাই কি আমার জন্য প্রদান, যত টাকা চলে যাবে পুরোটাই কি আমার জন্য প্রদান। এবং এই যে আমার কাছ থেকে যত টাকা চলে যাচ্ছে, এই যে আমার ব্যবসায় থেকে যত টাকা চলে যাচ্ছে পুরোটাই তো আমার জন্য প্রদান। যতটুকু টাকা আমার চলতি বছরের জন্য খরচ হচ্ছে, যতটুকু টাকা আমার চলতি মাসের জন্য খরচ হইতেছে, ওইটা হচ্ছে আমার জন্য ব্যয়। তাহলে দেখো ভাই আমার ভাড়া প্রদান দেওয়া আছে কত 40,000, আমি ভাড়া দিছি 40,000 টাকা চলে গেছে, পুরোটাই আমার জন্য প্রদান। এই 40,000 টাকার মধ্যে, এই 40,000 টাকার মধ্যে 3,000 টাকা হচ্ছে 2015 সালের। তাহলে এই চলতি বছরের কত, চলতি বছরের হচ্ছে তাহলে আমার 37,000 টাকা। কত টাকা 37,000 টাকা। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই যে আমি ভাড়া প্রদান হিসাবে ব্যয় হিসাবে নিব, ভাড়া প্রদান আমি ব্যয় হিসাবে নিব কত টাকা 37,000 টাকা। কমিশন প্রাপ্তি এটা আমি আয় হিসাবে নিব কিন্তু কত টাকা 46,000 টাকা। কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? এই কথাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে বইলো। তাহলে এই যে আমাকে বললো যে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে, করে দাও তুমি, করে দাও তুমি। মুনাফা জাতীয় আয় যোগ করো ভাইয়া, মুনাফা জাতীয় আয় যোগ করো, কমিশন প্রাপ্তি আর কি পণ্য বিক্রয়, কমিশন প্রাপ্তি আর পণ্য বিক্রয়। তাহলে কমিশন প্রাপ্তি নিব কত 46,000, আর ওই জায়গাতে পণ্য বিক্রয় নিব কত, পণ্য বিক্রয় নিব হচ্ছে 20 লাখ। তাহলে 1 2 3 4 5 6 20 লক্ষ। তাহলে দেখো ভাইয়া আমার এখানে 1 2 3 4 5 6 20 লক্ষ যোগ 46,000 যোগ করলে কত 20 লক্ষ 46,000। তাহলে ভাইয়া আমার মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয় কত টাকা 20 লক্ষ 46,000 টাকা, 20 লক্ষ 46,000 টাকা, তাই না? আচ্ছা মুনাফা জাতীয় ব্যয় কত হবে, যোগ করে দাও ভাইয়া তুমি। ক্রয় 1 2 3 4 নম্বরে আছে ক্রয়, তাই না? তাহলে 1 2 3 4 ক্রয় দেওয়া আছে কত, ক্রয় দেওয়া আছে হচ্ছে 10 লক্ষ, লেখো তুমি 10 লক্ষ। এরপর কর্মচারীর বেতন দেওয়া আছে কত 3,80,000, লেখো তুমি 3,80,000। টেলিফোন বিল দেওয়া আছে কত 12,000, লেখো তুমি 12,000। যন্ত্রপাতির অবচয় দেওয়া আছে কত 15,000, লেখো তুমি 15,000। এরপরে তোমার এখানে আগুনে বিনষ্ট পণ্যের পরিমাণ দেওয়া আছে কত, দেওয়া আছে 2,000। সব যোগ করো এখানে, তাহলে 10 লক্ষ 1 2 3 4 5 6 10 লক্ষ যোগ 3 লক্ষ 1 2 3 4 3 লক্ষ 80 যোগ 12,000, 12,000 যোগ 15,000, 15,000 যোগ 2,000, 2,000 যোগ। এরপরে কি আছে ভাই, আরেকটা ব্যয় আছে ভাড়া প্রদান। 40,000 জায়গায় আমি ভাড়া প্রদান নিব কত, ভাড়া প্রদান নিব হচ্ছে আমি 37,000, তাই না? তাহলে যোগ 37,000, তাহলে কত আসে ভাইয়া, আসে হচ্ছে 1 লক্ষ, দাঁড়াও 1 লক্ষ দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত, হ্যাঁ 14 লক্ষ 46,000। এই আসে কত 14 লক্ষ 46,000। তাহলে ভাইয়া আমার মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় কত আসে 14 লক্ষ 46,000 টাকা। কারো কোনো অসুবিধা আছে ভাইয়া? এই 14 লক্ষ কত 14 লক্ষ 46,000 টাকা। ওকে, খ নাম্বারটা আমরা বুঝলাম ভাইয়া, খ নাম্বার পর্যন্ত আমরা বুঝলাম, ক নাম্বারটা আমরা বুঝলাম। এর পরের প্রশ্ন আমাকে বলেছে
বছরান্তে সুরাইয়া বেগমের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্ব, সত্ত্বাধিকারের পরিমাণ বাইর করতে বলছে। ভাইয়া কি বের করতে বলছে? সত্ত্বাধিকারের পরিমাণ, অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ আমাকে বের করতে বলছে। মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকার এটা বের করার একটা সূত্র হচ্ছে এই যে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। অর্থাৎ মূলধনের সাথে আয়গুলো যোগ করতে হবে, ব্যয় আর উত্তোলনগুলো বাদ দিয়ে দিতে হবে। মূলধনের সাথে আয়গুলোকে যোগ করতে হবে, ব্যয় আর উত্তোলনগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে ভাইয়া আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই, একটু সবাই কষ্ট করে একটু যদি প্রশ্নের দিকে তাকাই, আমাদের প্রশ্নে আরে চলে গেল। আচ্ছা, আমাদের প্রশ্নে মূলধনের পরিমাণ দেওয়া আছে, তাই না? আমাদের প্রশ্নে একটা দেখো, এই যে মূলধনের পরিমাণ দেওয়া আছে, দেখাই তোমাদেরকে। এই যে দেখো একটা মূলধনের পরিমাণ দেওয়া আছে। ওকে, ভালো কথা। আমরা এই জায়গা থেকে মুনাফা জাতীয় আয় বের করছি, মুনাফা জাতীয় ব্যয় বের করছি। আমি কি বলছিলাম? মুনাফা জাতীয় আয় এবং ব্যয় হচ্ছে আমার রেগুলার আয় ব্যয়, তাই না? তাহলে আমি মুনাফা জাতীয় আয়ের পরিমাণও বের করছি, আমি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ তো বের করছি। তাহলে আমি মূলধনের পরিমাণ জানি, আমি আয়ের পরিমাণ জানি, আমি ব্যয়ের পরিমাণ জানি। এখন লাগবে হচ্ছে শুধু উত্তোলন। আমার এই প্রশ্নে কোনো উত্তোলন নাই, তাহলে কি করতে হবে? মূলধন 5 লক্ষ টাকার সাথে মুনাফা জাতীয় আয় যোগ করতে হবে এবং মুনাফা জাতীয় ব্যয়টা বাদ দিয়ে দিতে হবে। আমি তোমাদেরকে উত্তরটা দেখাই, তাহলে দেখবো তোমাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখো আমরা সবার প্রথমে আমরা আসি হচ্ছে ক নাম্বার প্রশ্ন। ক নাম্বার প্রশ্নে কত বলছিলাম? মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ 8 লক্ষ। খুঁজে পাইছো তোমরা উত্তর 8 লক্ষ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ভাইয়া মুনাফা জাতীয় আয় 20,46,000, বের হয়েছে 20,46,000। এরপরে দেখো মুনাফা জাতীয় ব্যয় 14,46,000 আসার কথা ছিল, আসছে 14,46,000। আচ্ছা, এখন আমরা আসি মূলধনের মালিকানা সত্ত্বের পরিমাণ। এই দেখো মালিকানা সত্ত্বের পরিমাণ আমার মূলধন ছিল 5 লক্ষ, এটার সাথে আমি যোগ করে দিচ্ছি কি? মুনাফা জাতীয় আয়। এখন তুমি বলতে পারো ভাই মুনাফা জাতীয় আয় কেন যোগ? ভাইয়া আমার মালিকানা সত্ত্ব বের করার সূত্রই হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এখন তুমি বলতেছো ভাই আপনি তো শুধু আয় বললেন, মুনাফা জাতীয় আয় তো বলেন নাই, মুনাফা জাতীয় ব্যয় তো বলেন নাই। দেখো ভাই আমার প্রতিষ্ঠানের রেগুলার যেই আয় বা ব্যয়গুলো আছে ওইটাই আমার প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় ব্যয়। তো আমার যেহেতু মোট আয়ের পরিমাণ আমি জানি, মোট ব্যয়ের পরিমাণ আমি জানি, আলাদা করে তার বের করার দরকার নেই, জাস্ট ক্যালকুলেশন করে দিলাম। মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকারের পরিমাণ কত? 11 লক্ষ টাকা। এই কত টাকা? 11 লক্ষ টাকা, তাই না? দেখো এই পুরো ইজি অ্যাকাউন্টিং বইতে আমি এই প্রশ্নগুলো দুইটা নিয়মে সমাধান করেছি, দুইটা পদ্ধতিতে। এক নাম্বার পদ্ধতি হচ্ছে আমি উত্তরে যাই নাই, না গিয়ে প্রশ্নের উপরেই দাগাদাগি করে এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে হবে, কি করতে হবে না করতে হবে বিস্তারিত আলোচনা করেছি। এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। আলোচনা করার পরে দেন এসে তোমাদেরকে শুধু রেজাল্টটা দেখাইছি যে দেখো আমরা এই নিয়মে যে করছিলাম রেজাল্ট এটা আসে, এই নিয়মে যে করছিলাম রেজাল্ট এটা আসে। এইভাবে তুমি যদি করো তাহলে তোমার বেসিক ডেভেলপ হবে এবং অঙ্ক করাটা তুমি নিজে শিখবা, নিয়মটা তুমি শিখবা নিজে নিজে, এবং এই নিয়মের অন্য অঙ্ক আসলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। আরেকটা নিয়মে করেছি সেটা হচ্ছে আমি এই প্রশ্নের একটা এন্ট্রি পড়েছি, ওই এন্ট্রিটা কোন কোন জায়গায় পোস্টিং যায় সেটা আমি উত্তর থেকে দাগায় দাগায় দিছি যে দেখো এটা এখানে আসে, এটা এখানে আসে, এটা এখানে আসে। তা আমি আমার জানা দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করেছি, বিশেষ করে প্রথম পদ্ধতিটা আমার সবচেয়ে বেশি পছন্দের। প্রশ্নে দাগাদাগি করে এই পুরো প্রশ্নটা একদম বিস্তারিত পোস্টমর্টম করা, এটা হচ্ছে আমার ব্যক্তিগত পছন্দের একটা পদ্ধতি। তো বেশিরভাগ প্রশ্ন ওইভাবেই তোমরা পাবা, বাট ডিফারেন্ট চয়েসের মানুষ থাকে বলে আমি সেকেন্ড অপশনটাও অ্যাপ্লাই করেছি। অর্থাৎ আমার এই ইজি অ্যাকাউন্টিং বইয়ে আমার ধারণাগত যেই যোগ্যতা রয়েছে আমি তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। বাকিটা কাজ হচ্ছে তোমাদেরকে এই বইটা সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে এই বইটা মনোযোগ দিয়ে পড়তে হবে। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।